হরে কৃষ্ণ হরি বল। এবারে মনসা সবকিছু পরিষ্কার করে নিয়ে স্বচ্ছতা নাপ্রতি 49 ভবন 11 নাবিক মেঘবান করে নিমন্ত্রণ সবাই হলো আগমন। হনুমানকে বলেন হনুমান লক্ষ্য দিয়ে মধু করে গেছে। সবার আগে মাস্তুল ভেঙে রাধা নামের বাঁধানটা মিশিয়ে দিল কালিদাহের জন্য। তাই মনসা গাইছে
কালিদাহের উপরে ইন্দ্র, বরুণ আর পবন তিনজনাকে ডেকে নিয়ে এসে বরুণকে বলেন, বরুণ দেব তুমি আমার কথা নাও, অনাবৃষ্টি কালিদাহের উপরে সৃষ্টি করে দাও। পবনকে বলল তুমি লক্ষ্য রেখো, ওই চন্দ্রধারে ভক্তির আসনে বসে ব্যাসকুম্ভক সাধক বলে ওই জলের উপরে বসে বসে ধ্যান করে, যদি জলের উপরে নাম মুখে থাকে তাহলে ডোবানো যাবে না। আমার কথা ভাবে বরুণের গতি রেগে বাড়িয়ে দেবে, ঝাঁঝাল করে বৃষ্টি হবে। পবনে তুমি শিহরে দাঁড়িয়ে থাকবে, বজ্রদেবের বজ্রাঘাত যখন হবে চন্দ্রধরের বদনের নাম মুছিতে যাবে, সেই সুযোগে তোমাকে এক চাপ দিয়ে চন্দ্রধরকে জলে ডুবাতে হবে। মনে কান্ডারে মানব তরে দেবতারা সবাই বলেন মনসার কাছে যে মনসা গো
কি হবে তোমার পূজার উপায়? তাই মনসা হাতের ত্রিশূল একটা আসক্তির তক্তা করে সম্মুখে ফেলে দিল। চ্যাংমণি কালী বলে পদাঘাত করে তক্তাটা দূরে ফেলে দিল। একটা পদ্ম ভরে দিল সম্মুখে, বলল চ্যাংমণি কালী। বহু কিছু গালাগালি মান অপমান করে এক খাবলা থুতু দিয়ে দিল ফুলের উপরে। একটা বালিশ দিল, তাতে কেউ পদাঘাত করেছিল। মনসা বলেছিল যে বজ্র তুমি আমার কথা লবে, কালী রহে চন্দ্রধরে এত অহংকার এত ক্রোধ, আর একবার বজ্রাঘাত করে ওর এই অহংকারটাকে মুছে দিতে হবে। পুনরায় বজ্রাঘাত হলো, চন্দ্রধর মূর্ছিত হয়ে অচৈতন্য হয়ে জলের উপরে ভাসতে লেগে গেছে। পবনকে পবন বললো, পবন আমার কথা দাও, মন্দা মন্দা সবই জলের উপরে তুলে দাও। পবনে ধীরে ধীরে হাওয়ার গতিবেগটা দাঁড়িয়ে দিল। ধীরে তালে তালে রমণীদের ঘাটে চলে গেল। নেতা মনসা ছদ্মবেশে চন্দ্রধরের কাছে গেছে। দেখলেন যে চন্দ্রধরে উলঙ্গ অবস্থায় পড়ে আছে রমণীদের ঘাটে। মনসা মরার বসতে খুলে নিয়ে চন্দ্রধরের লজ্জা নিবারণ করে মনসা স্পর্শ করবার সঙ্গে সঙ্গে ছদ্মবেশে মনসাকে চন্দ্রধর মা বলে জড়িয়ে ধরেছিল। বলো মা, 7 দিনই 9টা রাত জলের উপরে ভেসে থেকে 14 তরীকে হারিয়ে আমি অচৈতন্য অবস্থায় এসে এই ঘাটে চৈতন্য পেয়ে উদারে বড় ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে খেতে দেবে? ছদ্মবেশী মনসা বলল, আমি পরের ঘাড়ের নারী, আমার গুরু দেবতা স্বামীর কাছে না জেনে পর পুরুষকে কি আমি খেতে দিতে পারি? আমার কথা নাও, যদি তোমার খেতে হয় নগর মাঝে যাও, নগর মাঝে লোকের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করে চেয়ে খাও। চন্দ্রধর রাজা বললেন, আমি রাজার ছেলে, জীবনে কোনোদিনই কাউকে আমি এক মুষ্টি ভিক্ষা দেয়নি, আর আমি ভিক্ষা করবো কি করে? আমি ভিক্ষা করে খাবো? বলে এটা হলো তোমার মূল কারণ, তোমার এই অহংকার হলো তোমার মূল কারণ। সেদিন ভুলে যাও, যেদিনকের কথা তুমি বলেছো সেটা ভুলে যাও। হরে কৃষ্ণ, হরি বল। বহুদিন হয়নি আমাদের মামা ভাগ্নের মিলন, বহুদিন হয়নি। যেন আমার মামা প্রভাতকালে গানের করে দিলেন, মা মনসার কাছে প্রার্থনা করি, আমার তুমি সব করেছো, একটা জায়গাতে তুমি অন্যায় করেছো সোনা, তবে একটা জায়গায় অন্যায় করেছো সারা জীবন, ধ্যান জ্ঞান তুমি সর্বস্বময়, তোমার পদে সব কিছু দেওয়ার পরেও তুমি যা করেছো অন্তর্যামী ভগবান, আমার তো বলবার কিছু নয়, তুমি জানো সব বর্তমান। যাই হোক, তুমি যা করেছো মাগো, এই ধরা মাঝে আমার মামাকে যতটুকু ব্যথা দিয়েছো, আবার ধরা মাঝে প্রার্থনা করি দেবে আমার মামাকে তোমার চরণে রেখে আনন্দের সাগরে ভাসিয়ে তোমার দাস করে নিয়েছে। কৃষ্ণ মনসা সংকল্প করেছিল, রাজা তোমার অহংকার আমি বহির্ভূত করে তারপর ছাড়বো। চন্দ্রধরকে আসলা ঝোলা তিলক মালা দিয়ে মাধবজের এক মুষ্টি তন্দল ঝোলার ভেতরে দিয়ে বলে, আমি আগে আগে যাবো, তুই পিছনে পিছনে আসবি, রাজার ছেলে ভিক্ষা করতে জানিস না, আয় আমি দেখাবো। তা মা মনসা চন্দ্রধরকে নিয়ে আগে আগে যাচ্ছে, 3 বাড়িতে গেছে। 3 বাড়িতে ভিক্ষা করতে গিয়ে মা হারিয়ে গেছে। চন্দ্রধর ওই যে দশাই ধরে গেছে, উদারে যারা ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার দিকে লক্ষ্য, কোন মা কি দিচ্ছে ওর সেই দিকে লক্ষ্য, মনসা হারিয়ে গেছে। চন্দ্রধর ভিক্ষা করতে তো অনেক দূরে চলে গেছে। হঠাৎ নদীর ধারে গিয়ে মনে হলো ভিক্ষার তন্ডল দিয়ে রন্ধনে করে নদীর ধারে রেখে উনি গঙ্গা জলে চান করতে গেছে। সুযোগ পেয়ে মনসা দেখলেন, এ সারা বেগের ছেলে ভিক্ষার চাল যদি রান্না করে খাই আলিস্য হবে গাই, এ সারা তাড়াতাড়ি বাড়ি যাবে না, আবার আর এক জায়গায় ভিক্ষা করে রান্না করে খাবে। সারা আমার পুজোর টাইম আছে তো, আমি যখন দেবতাপুর থেকে ওই উষা অনিরুদ্ধকে নিয়ে এসে যখন জন্ম দিলাম, উষাকে জন্ম দিলাম, পূজারী নগরে লক্ষেন্দ্রকে জন্ম দিলাম, চম্পক নগরে আমার সেদিন প্রতিশ্রুতি দিতে হয়েছিল দেবতাদের কাছে,
যে আমি 16 বছর পূর্ণ হলে তোমার উষা হরিদ্রকে ফিরিয়ে দেব তোমাদের কাছে তুলে। চন্দ্রধর যদি বাড়ি যেতে দেরি করে তাহলে আমার বাক্য ভ্রষ্ট হয়ে যাবে, কথা খিলাপ হয়ে যাবে। এই রাজাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি বাড়ি যাবে তত চন্দ্রধরের চুল দাড়ি বেঁধে গেছে। ছদ্মবেশী মনসা বলছেন, ওগো তোমার কপালে টিকে দেখে মনে হচ্ছে তুমি রাজা রাজা, কিন্তু তোমার ছেঁড়া কাপড় পরনে, চুল দাড়ি বদলে রাজা তো এরকম হয় না। বলো মা, আমি করে মনসারে গোপালে সব হারিয়ে ফেলেছি কালিদাহের জলে। আমি রাস্তা দিয়ে যাব, কোন পথে গেলে পাবো চম্পকনগর? আমার ধরি তোমার পাই, ওরে আমা বলতে ভাবে মাঝে আর তো কেহ না। আমি জল নিয়ে এসে খাইয়ে দেবো তোমার কাছে। ধীরে ধীরে চন্দ্রকেতু রাজার বাড়িতে গেছে। চন্দ্রকেতু রাজা বন্ধ বলে ভালো করে খাইয়ে শয়নে দিয়ে দিলেন। মনসা ছদ্মবেশে গিয়ে সিন্ধুকের সোনা দানাগুলা খুলে নিয়ে আঁচলে বেঁধে দিয়ে স্বপ্ন দিল, রাজা চন্দ্রকেতু রাজা তোমার বন্ধুর বাড়িতে খাইয়ে নিয়ে ঘুমিয়ে আছো, বিদেশি শত্রু এসে তোমার চম্পকনগর দখল করে নিয়ে এসো, নিল তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। চন্দ্রধর ভোরের বেলায় স্বপ্ন দেখে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। হরিপুরে গরু চুরি হয়ে গেছে। মনসা কাছে তাদের কাছে যে তোমাদের গরু চুরি, যে চুরি করেছে দেখো, গরু চুরি করে বাজারে বিক্রয় করে অসংখ্য সোনা কিনে নিয়ে ছুটে চলে যাচ্ছে নদীর ধার দিয়ে। মানুষ ছুটে গিয়ে দেখলো আচলের ভেতরে সোনা ছিল। চন্দ্রকেতু রাজাকে খবর দিল যে তোমার যা সোনা চুরি করেছে দেখো নদীর ধারে ধরা পড়ে গেল। সবাই মিলে প্রহার করলো। অবশেষকালে কাঠুরিয়াদের সঙ্গে খিদের জ্বালা থাকতে না পেরে কাঠের বোঝা নিয়ে বাজারে গেল। মনসা 9 কোটি নাকে তার ভিতরে দিল। সেই বাজারে গিয়ে সাপুরিয়া বেদের ছেড়ে বলে কতজন মান অপমানে করে গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আজকে নিরুপায় চন্দ্রধর এই দেবতা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হে দয়াময় করুণার নিধি, তবে সনাতনে তোমা হতে আমার এত বিপদে কোথায় দয়াল বঞ্চানন। ধরি তোমার পাই কোন পথে গেলে যাব নিজের আঙ্গিরাই আমার তো জানা নাই, তাই নিজে কাঁদঝাড় গাইছে। ওকে দয়াল
ওকে হারাই বসে কাজে চলে যাচ্ছে। তোমার মানুষ পিতা কি
আছে। মনসা বলেন, ও রাজা, তোমার ছেঁড়া কাপড় বদনে চুলদাড়ি বদনে ছিঁড়া কাপড় পরনে, তবে রাজ্যেশ্বর রাজা দিনের বেলায় রাজবাড়িতে গেলে তোমার কেউ রাজ বলে মেনে নেবে? আমার কথা নাও, আজকের অমাবস্যা, এই দিনের বেলা থেকে তোমার কলা বাগানে থেকে দাও। সন্ধ্যার পরে অন্ধকারে, সন্ধ্যার পরে অমাবস্যার অন্ধকারে তোমার এই গোপন দ্বারে দিয়ে প্রবেশ করলে তবে তোমার মুখের ভাষা শুনে চম্পকনগর চিনে তোমাকে ঠাই দেবে। ভুল করো না, আমার কপালে দুর্গতি হতে পারে, তো তুমি কলা বাগানে থেকে যাও। চন্দ্রধরকে কলা বাগানে থেকে আমার যোগী বেশে রাজাবাড়িতে গিয়ে সনেকার কাছে বলেন, সনেকা গো, আমি তো ব্রাহ্মণ নন্দিনী, আমি লক্ষ্য করে দেখলাম তোমার লক্ষিন্দরের পুষ্টি বিচারে তোমার এই কলা বাগানের দিকে বাম দিকের দরজা দিকে কোনো অমঙ্গল এসে তোমার লক্ষিন্দরের হয়তো ক্ষতি করতে পারে। আমার কথা নাও, তোমার চম্পকনগরে যত দাসী আছে, ঠিক যাদের গায়ে শক্তি আছে, সেই দাসীদের হাতে ঝাঁটা দিয়ে ওই দরজায় তাড়িয়ে দাও। একমাত্র অমঙ্গল তাড়ানো যায় ঝাঁটা দিয়ে, দাঁড় করিয়ে দাও। সনেকা বুঝতে পারানি, দুর্বলে দাসীকে বলে, দুর্বলে দাসী, আমার কথা দিবি, ওই দ্বারটা আমার লক্ষিন্দরের মঙ্গলের জন্য, অমঙ্গলকে তাড়াবার জন্য দ্বারে পাহারা দিই। মজা দেখাবো আপন দাসে হাতে মার খাওয়াবো, ও চাঁদ মজা দেখাবো আপন দাসের হাতে মার খাওয়াবো, ও চাঁদ মজা দেখাবো আপন দাসের হাতে মার খাওয়াবো, ও চাঁদ মজা দেখাবো।
মাত্র আমার ভগবতীর বরে। তো যাবার সময় আমি একটা ছোট্ট করে একটা কথা জিজ্ঞাসা করি তো বাবু গো, তো যেদিন তুমি চম্পকনগরের রাজা হয়ে বাণিজ্য করে কালীদহে এলে, সেদিন দেখলাম তোমার কালীদহের উপরে এমন একজন রমণী ছিল রাক্ষসের মূর্তি নিয়ে, অথচ রাক্ষসের মূর্তি কিন্তু তার তাই দুই হাতে দুটো দেখলাম খড়ম ছিল, চরণের খড়ম, চরণ স্বরূপ চরণের মতো দেখতে দুখানা খড়ম, আর তার মুখে ছিল একজনের একটা পদ, আর মাথার উপরে ছিল একটা চরণ। এবার বলো বলো রাজা তোমাকে জানাই, সত্য করে বলো রাজা কিনা পরিচয়, কোন দেশের ওই মেয়ে যেটা কারবা মাতা হবে, কোন দেশের ওই মেয়ে যেটা কারবা মাতা হবে, তোমার সঙ্গে কি সম্পর্ক তুমি বলে তোমার মা ভগবতী ছিল, তোমার মধুকরের মন শক্তি, নজর ব্রাহ্মণ ছিল, রাধানের বাদাম ছিল, তোমার বাবা শিবলিঙ্গ ছিল, সবাইকে হনুমান নামিয়ে দিল, কিন্তু ওই রমণীকে হনুমান নামালো না কেন? আমার বলবে হেতা মনের কথা তোমাকে জানাই, যত্ন করে বলে দিও আজকের সভায় সঞ্চারিণী